করত হারাধন ও তার একমাত্র মেয়ে রাধা। এই হারাধন, বেরো ঘর থেকে। আজ আর কোনো টাল বাহানা শুনবো না আমি। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গিয়ে এখন বছর ঘুরতে চলল। আমার দেওয়া ঋণের টাকা শোধ করার নাম নেই তোমার? ভেবেছো কি তুমি আমার টাকা কি গাছে ফলে, নাকি আমি কোনো দয়সূত্র খুলে বসেছি এই রঘুনাথপুরে? আজ যদি আমার কড়া গন্ডাই পাওনা টাকা তুমি না মেটাও, তবে ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের এই গা থেকে আমি বের করে দেব। তোমার এই ভিটে মাটি আমি নিলামে চড়াবো। দোহাই আপনার জমিদার বাবু, দয়া করুন গরিবের ওপর। এমন কথা বলবেন না হুজুর। এই বুড়ো বয়সে মেয়েটাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আর মাত্র একটা দিন, শুধু কালকের দিনটা আমাকে সময় দিন বাবু। কালই আমার ছেলে সুমিত শহর থেকে ফিরবে। সে জুট মিলে রাত দিন এক করে হাড় ভাঙা খাটনি খেটেছে শুধু আপনার ঋণ শোধ করবে বলে। সুমিত এলেই আমি সবার আগে তাকে আপনার জমিদার বাড়িতে পাঠিয়ে দেব। আপনার একটা পয়সাও আমি এদিক ওদিক হতে দেব না বাবু। আমার বুক চিরে আপনার সব পাওনা আমি মিটিয়ে দেব। শুধু আর 2 দিন দয়া করুন হুজুর। থামো, অনেক হয়েছে তোমার এই ঘ্যান ঘ্যানানি। বছর খানেক ধরে ওই একটাই বলি আউড়ে যাচ্ছ তুমি, ছেলে আসবে ছেলে আসবে। আরে তোমার ছেলে কি ভিনদেশী রাজপুত্র নাকি যে সে মণিমুক্ত নিয়ে রঘুনাথপুরে এসে নামবে? আমার তো মনে হয় তোমার ছেলে ওই জুট মিলের নেশায় সব ভুলে বসে আছে, আর গায়ে কোনোদিন পাই রাখবে না। হয়তো সে টাকা পয়সা সব উড়িয়ে দিয়েছে। তুমি শুধু আমাকে মিথ্যে বলে বোকা বানিয়ে চলেছ। আমি আর তোমার এক ফোঁটা চোখের জলেও গোলবোচ্ছা না হারাধন। আমাকে আজই, এই মুহূর্তেই আমার টাকা চাই, না হলে জিনিসপত্র বাঁধো আর পথ দেখো। না হুজুর, আমার ছেলে ওরকম নয়। সে আমাকে চিঠি দিয়ে জানিয়েছে সে টাকা জমিয়েছে। বিশ্বাস করুন হুজুর, ভগবান সাক্ষী, আমি আপনাকে ঠকাচ্ছি না। আপনি তো আমাদের অন্নদাতা। আপনার টাকা মেরে কি আমি এই জগতে শান্তিতে থাকতে পারবো? শুধু 2 দিন, তারপর যদি আমার ছেলে না ফেরে আর আপনার টাকা যদি না মেটাতে পারি, তবে আমি নিজের হাতেই ভিটে ছেড়ে দেব। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু আজ অন্তত আমাদের এই খোলা আকাশের নিচে তাড়িয়ে দেবেন না। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে এইটুকু দয়া করুন। ঠিক আছে, তুমি যখন এতটা জোর গলায় বলছো আর ভগবানের দিব্যি কাটছ, তখন শেষবারের মতো তোমাকে আমি মাত্র 2 দিনের সুযোগ দিলাম। কান খুলে শুনে রাখ হারাধন, 48 ঘন্টা, ঠিক 2 দিন পর সূর্য ডোবার আগে যদি আমার টাকা সমেত তোমার ছেলে আমার জমিদার বাড়ির উঠোনে এসে না দাঁড়ায়, তবে তোমার ঘরের চালা আমি ভেঙে গুড়িয়ে দেব। আর শুধু ভিটে ছাড়া নয়, এই রঘুনাথপুর গ্রাম থেকেও তোমাদের বাপ বেটিকে আমি কুকুরের মতো দাঁড়িয়ে ছাড়বো, মনে থাকে জানো। রাগে ফুসফুসতে জমিদার দুর্গাদাস রায় সেখান থেকে চলে যায়। ঘরের এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে রাধা। এবার ধীরে ধীরে তার বাবার কাছেই এগিয়ে আসে। বাবা, আমার খুব ভয় করছে গো। জমিদারের চোখ দুটো আজ কেমন যেন লাল হয়েছিল। তুমি কি সত্যি বিশ্বাস করো দাদা, এই 2 দিনের মধ্যে এসে পড়বে? যদি দাদা কোনো কারণে আসতে না পারে, যদি জুট মিলে ছুটি না পায়, তাহলে জমিদার বাবু তো সত্যি সত্যি আমাদের এই ভিটে মাটি ছাড়া করবে। আজ তার কথার মধ্যে যে আক্রোশ ছিল, তাতে মনে হয় সে আর আমাদের কোনো কথাই শুনবে না। আমরা কোথায় যাব বাবা? তুই একদম চিন্তা করিস না মা। সুমিত আমাদের কথা দিয়েছে, ও ঠিক আসবে। তুই তো জানিস তোর দাদা কেমন এক কথার ছেলে। আমাদের এই কষ্টের দিন এবার ফুরলো বলে মা। সুমিত অনেক টাকা জমিয়েছে, জুট মিলে দিন রাত ওভারটাইম করেছে সে। ও আসলেই আমি জমিদারের সব টাকা 1 কড়িতে মিটিয়ে আসবো। তুই দেখে নিস, সব ঠিক হয়ে যাবে। তোর দাদাকে নিয়ে আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। দুটো দিন কেটে যায়। সুমিতের আসার অপেক্ষায় প্রহর গুনছিল হারাধন। কিন্তু সুমিতের বদলে তাদের উঠোনে এসে দাঁড়ালো এক অচেনা লোক। তার মুখে এক চরম দুঃসংবাদ। হারাধন খুড়ো, আছো নাকি? ও খুড়ো, সর্বনাশ হয়ে গেছে গো। তুমি এখানে শান্তিতে বসে আছো, আর ওদিকে শহরে যে কি ঘটে গেছে তুমি জানোই না। শহরের যে জুট মিলে তোমার ছেলে সুমিত কাজ করত, গতকাল গভীর রাতে সেই মিলে এক ভয়াবহ আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলে উঠেছে গোটা কারখানা। কেউ বের হতে পারেনি। কারখানার সব কটা শ্রমিক ভেতরেই জীবন্ত পুড়ে ছাই হয়ে গেছে। কেউ বাঁচেনি। তোমার সুমিত আর নেই খুড়ো।
হুজুরে তুমি কি বলছো ভাই? না না, এ হতে পারে না। আমার সুমিত, আমার মানিক, সে তো আজই বাড়ি ফেরার কথা ছিল। সে আমাকে কথা দিয়েছিল সে আসবে। তুমি মিথ্যে বলছো। আমার ছেলে ওই আগুনে পুড়তে পারে না। ও ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? আমার এমন সর্বনাশ কেন করলে? আমার বেঁচে থাকার সব সম্বলটুকু তুমি কেড়ে নিলে। ও সুমিত রে, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি বাবা? এখন আমি এই মেয়েটাকে নিয়ে কোথায় দাঁড়াবো? এর ঠিক 2 দিন পর একটি সুটকেস হাতে এক ভদ্রলোক রঘুনাথপুর গ্রামে এসে প্রবেশ করে। নমস্কার মশাই। আচ্ছা, এই গ্রামে হারাধন বলে একজন থাকেন, তার বাড়িটা কোন দিকে বলতে পারেন? আমি একটু তার খোঁজ করছিলাম। হারাধন? আমি এই গ্রামের জমিদার দুর্গা দাস রায়। তা তুমি কে হে? কোথা থেকে আসছো? আর হারাধনের কাছে তোমার কি এমন দরকার পড়ল? তোমাকে তো এই তল্লাটে আগে কোনোদিন দেখিনি। নমস্কার জমিদার বাবু, আমি শহর থেকে আসছি। আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে শহরের জুট মিলে আগুন লেগে হারাধনের ছেলে সুমিত মারা গেছে। বেচারা খুব ভালো ছেলে ছিল। অনেক দিন ধরে হাড় ভাঙা খাটুনি খেটে অনেকগুলো টাকা জমিয়েছিল। আজই তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আমাদের কারখানার মালিক খুব দয়ালু মানুষ। তিনি শুধু সুমিতের জমানো টাকাই নয়, সেই সাথে ক্ষতিপূরণ হিসেবে সুমিতের পরিবারের জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছেন। আমি সেই টাকার সুটকেসটাই হারাধনবাবুর হাতে তুলে দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তো এই সুটকেসে কত টাকা আছে বলে মনে হয়? সুমিতের জমানো আর মালিকে দেওয়া ক্ষতিপূরণ সব মিলালে প্রায় 2 লক্ষ টাকা আছে এতে। হারাধন বাবুকে এই টাকাটা বুঝিয়ে দিলেই আমার দায়িত্ব শেষ হয়। শোনো ভাই, আসল কথাটা হলো আমি হলাম সেই হারাধন, আর তুমি যে সুমিতের কথা বলছো সে আমারই হতভাগ্য ছেলে। কি আর বলবো বাবা, ছেলের শোকে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, তাই নিজের পরিচয়টাও ঠিকমতো দিতে পারছি না। তুমি ভগবান হয়ে এসেছো বাবা। এই দুর্দিনে তুমি আমার ছেলের এই শেষ সম্বলটুকু নিয়ে এলে। দাও, ওই সুটকেসটা আমার হাতেই দাও। তুমি খুব ক্লান্ত হয়েছো নিশ্চয়ই। আমাকে এখানেই পেয়ে গেলে ভালোই হলো, তোমার আর খামোখা সারা গ্রাম চষে বেড়াতে হলো না। ও, আপনি হারাধন বাবু? আমি খুব দুঃখিত আপনার এই অপূরণীয় ক্ষতির জন্যে। ভগবান আপনাকে এই শোক সহ্য করার শক্তি দিন। এই নিন আপনার সুটকেস। আপনার ছেলের আমানত আমি আপনার হাতে তুলে দিলাম। এবার আমি তাহলে আসি, আমাকে আবার আজই শহরে ফিরতে হবে। লোকটা চলে যেতেই জমিদার দুর্গাদাস সুটকেসটা খুলে দেখে। তার চোখ লোভে চকচক করে ওঠে। সে মনে মনে এক জঘন্য চক্রান্তের জাল বুনে। অন্যদিকে কুটিরের অন্ধকারে বসে হারাধন আর রাধা তাদের ভাগ্যের কাছে কাঁদছিল। রাধারে, আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না মা। সুমিত ছিল আমাদের অন্ধের যষ্টি। ঈশ্বর এতটা নির্দয় কি করে হতে পারলেন? আমরা তো জীবনে কারোর কোনো ক্ষতি করিনি মা, তবে কেন আমাদের কপালে এই অকাল বৈধব্য, এই চরম দারিদ্র? জমিদারের টাকা আমি কি করে শোধ করব? এই দিন আর দায়ে তুই এবার আমাদের পথে বসতে হবে। আমি তো আর চোখে অন্ধকার দেখছি। বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি কান্না থামা বাবা, আমি তো আছি। দাদা নেই তো কি হয়েছে, আমি তো তোমার ছেলেই। আমি কাল থেকেই গ্রামের বড় বড় বাড়িগুলোতে কাজ খুঁজব। আমি বাসন মাজবো, ঘর মুছবো, লোকের জমিতে খাটবো। যেখান থেকে পারি 2 পয়সা রোজগার করে এনে জমিদারের সব টাকা আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। তুমি একটুও ভেবো না বাবা, তুমি শুধু নিজের শরীরের যত্ন নাও। তুমি অসুস্থ হয়ে পড়লে আমি যে সত্যি সত্যি একা হয়ে যাব বাবা। একদিন দুপুরে রাধা জমিদার বাড়ির অদূরে পুকুর ঘাটে জল আনতে যায়। ঠিক সেই সময়ই জমিদারের ছোটবেলার বন্ধু বীরেন্দ্র মল্লিকের ছেলে রাজদীপ সেই গ্রামে এসে পৌঁছায়। পুকুর ঘাটে রাধাকে দেখেই সে মুগ্ধ হয়ে যায়। প্রণাম কাকা, আমাকে চিনতে পারছেন? আমি বীরেন্দ্র মল্লিকের ছেলে রাজদীপ। বাবা পাঠালেন আপনার কাছে। আরে রাজদীপ, এসো এসো বাবা। তোমাকে তো সেই ছোটবেলায় দেখেছি, তারপর তুমি তো আর এদিকে আসোইনি। চেহারা কত বদলে গেছে, একেবারে রাজপুত্রের মতো হয়ে গেছো। তা হঠাৎ এই রঘুনাথপুরে কি মনে করে? বীরেন্দ্র কেমন আছে? বাবা ভালোই আছেন কাকা। আসলে বাবা শহরের কাজে একটা জমির ব্যাপার নিয়ে আমাকে আপনার কাছে পাঠালেন। ভাবলাম আপনার সাথে দেখা করে একটু পরামর্শ নিয়ে যাই। আরে হ্যাঁ, এখন তো আমি বাবার ব্যবসার বেশ কিছুটা নিজেই সামলাই। ওই জুট মিলটাও আমিই দেখি।
বাহ, এটা তো খুব খুশির খবর। বীরেন্দ্রর এখন বয়স হয়েছে, তুমি দায়িত্ব তুলে নিয়েছো, এটা খুব ভালো কাজ করেছো। তা বাবা, ওই জমির ব্যাপারটা নিয়ে আমরা না হয় পরে কথা বলছি। তুমি এত দূর থেকে এসেছো, আগে হাত মুখ ধুয়ে একটু জল খাবার খেয়ে নাও। সেটা তো খাবো কাকা, কিন্তু তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যখন ওই জমিদার বাড়িতে ঢুকছিলাম তখন ওই রাস্তার ধারে পুকুর ঘাটে একটা মেয়েকে দেখলাম। সে জল ভরছিল, চোখে মুখে এক অদ্ভুত মায়া। কাকা, আপনি কি বলতে পারেন ওই মেয়েটি কে? মেয়ে? পুকুর ঘাটে মেয়ে? আরে এই গ্রামের তো অর্ধেক মেয়েই ওই ঘাটে জল নিতে আসে। তুমি কার কথা বলছো ঠিক বুঝতে পারছি না। দাঁড়াও। দুর্গাদাস তড়িঘড়ি করে বাইরে এসে দেখে পুকুর ঘাটে রাধা নেই, সেখানে জল ভরছে তার নিজের মেয়ে রূপালী। দুর্গাদাসের মাথায় তখনই এক লোভী চিন্তা খেলে যায়। আরে রাজদীপ, তুমি যে মেয়ের কথা বলছো সে তো আর কেউ নয়, আমারই নিজের মেয়ে রূপালী। সেই তো ওখানে জল ভরছে। তা হঠাৎ আমার মেয়ের কথা জিজ্ঞেস করছো যে? আপনার মেয়ে? ও আচ্ছা আচ্ছা, না মানে এমনিই দেখলাম তো তাই। ঠিক আছে কাকা, আমি এখন আসি, কাজ আছে অনেক। সে কি বাবা, আজই চলে যাবে? এটা তো কোনো কথা হলো না। 2-3 দিন থেকে যাও, গ্রামের মুক্ত হাওয়া গায়ে মাখো। শহরের ওই দম বন্ধ করা পরিবেশে তো সারা বছরই থাকো, একটু আমাদের আতিথেয়তা গ্রহণ করো। না কাকা, আজ নয়, আজ সত্যি খুব তাড়া আছে। আমি না হয় আরেক দিন সময় করে এসে থেকে যাব। বাবা আপনার জন্য অনেক প্রণাম পাঠিয়েছেন, আমি চলি।